পড়ছি সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সমগ্র থেকে ফেলুদা গোয়েন্দা গল্প ভূস্বর্গ ভয়ঙ্কর পার্ট 2। কি মশাই, আবার যেই কে সেই। শ্রীনগর ফিরে এসে আমরা সকালে বোটের উপর ডেকে বসে চা খাচ্ছিলাম। এমন সময় লালমোহনবাবু মন্তব্যটা করলেন। যেই কে সেই, বলল ফেলুদা। যা বুঝছি ছুটিভোগ মানে দুর্ভোগ। ক্রাইম যেন আমাদের পিছনে ওত পেতে থাকে, একটু আরাম করলে ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে এবার যেরকম হতভম্ব হয়েছি সেরকম কখনো হয়েছি বলে মনে পড়ে না। কোনো খুঁটিয়ে যেন খুঁজে পাচ্ছি না যেটা ধরে একটু এগোবো। সব অন্ধকার। তারপর কিছুক্ষণ চুপ থেকে চাটা শেষ করে একটা চারমিনার ধরিয়ে বলল, সুশান্ত বাবুকে বলতে হবে একবার যদি মিস্টার মল্লিকের ডায়েরিগুলো দেন। ও ডায়েরি দিয়ে আপনার কি লাভ? জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। কিসে কি কাজ দেয় তার থেকে কেউ বলতে পারে? অবশ্য মিস্টার মল্লিকের রাজি হওয়া চাই, সেটা সুশান্ত বাবুকে একবার জিজ্ঞেস করতে হবে। তা সে তো এখনই পারেন, ওই তো সুশান্ত বাবু। সত্যিই দেখি ভদ্রলোক শিকারা করে বুলবার্ডের দিক থেকে ফিরছেন, সঙ্গে কিছু খরিদ করা জিনিসপত্র। ফেলুদা টেকে রেলিং এর পাশে ঝুঁকে পড়ে ডাক দিল, ও মশাই, 1 মিনিট এদিকে আসতে পারেন? শিকারাটা আমাদের বোটের কাছে চলে এলো। ফেলুদা বলল, মিস্টার মল্লিকের ডায়েরিগুলো কি আপনার সঙ্গে এনেছেন? সবগুলো, বললেন সুশান্ত বাবু। 24টা আছে। ওগুলো 2-3টে করে ধার নিতে পারি? মল্লিক ফ্যামিলি সম্বন্ধে আর একটু জানতে না পারলে আমি এই নতুন পরিস্থিতি ঠিক কিনারা করতে পারছি না। আমার মনে হয় ডায়েরিগুলো পড়লে কিছুটা সুবিধা হতে পারে। সুশান্ত বাবু বললেন, আমি একবার সাহেবকে জিজ্ঞেস করি। নিশ্চয়ই। আমার মনে হয় না উনি কোনো আপত্তি করবেন, কারণ আপনারা তো সবই শুনেছেন ওর মুখ থেকে। আধ ঘন্টার মধ্যে সুশান্ত বাবু 4টে পুরনো ডায়েরি সঙ্গে নিয়ে আমাদের হাউস বোটে এসে হাজির। বললেন, এক কথায় রাজি হয়ে গেলেন। জীবনী যখন বেরোবে তখন তো সবই জানাজানি হয়ে যাবে, কাজেই এখন পড়তে দিতে আর কি আপত্তি থাকতে পারে। আর ক্রাইমের কথাই যদি হয় তাহলে সবই তো খবরের কাগজের রিপোর্টে বেরিয়েছে। ফেলুদা বলল, এগুলো দেখা হয়ে গেলে আরেক সেট আমি আপনার কাছ থেকে চেয়ে আনবো। তবসে তুই আর লালমোহন বাবু বরং যা, মানুষ পল্লিকটা দেখে আয়। আমি এখন একটু ঘরে বসে কাজ করব। ভালো কথা, বললেন সুশান্ত বাবু। আপনারা পাহালগাম যাবেন না? ইচ্ছে তো আছে। কবে যাবেন? আমার মনে হয় আমাদের সঙ্গে গেলেই ভালো। আমরা পরশু যাচ্ছি। ভেরি গুড। মানুষবল লেকের মতো স্বচ্ছ জল আমি আর কোনো লেকে দেখিনি। জলের একেবারে তল অব্দি উদ্ভিদ দেখা যায়। ভারী অদ্ভুত লাগে দেখতে। লালমোহন বাবু দৃশ্য উপভোগ করলেন ঠিকই, কিন্তু বুঝতে পারছিলাম মাঝে মাঝে ওর ফেলুদা তদন্তের কথা মনে পড়ে যাচ্ছে। একবার বললেন, তোমার দাদা ওই ডায়েরিগুলো পড়ছেন কেন জানি না। যাদের একবার ফাঁসি হয়ে গেছে তারা তো আর খুন খারাপি করতে পারবে না। আমি বললাম, সেটা ফেলুদাকে বুঝতে দিন না। মানসবল শ্রীনগর থেকে 18 মাইল দূরে। আমাদের ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধ্যা 6:30। ফেলুদা দেখলাম বৈঠকখানার সোফায় বসে তখনও ডায়েরি নিয়ে পড়ছে। বলল, সারাদিনে 12টা ডায়েরি পড়ে শেষ করেছে এবং সবকটাই নাকি ইন্টারেস্টিং। কোনো কাজ হলো কি? জিজ্ঞেস করলেন জটায়ু। ফেলুদা বলল, কাজ কিসে হয় সেটা অনেক সময় আগে থেকে বোঝা যায় না। আপাতত আমার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা। নতুন তথ্য কিছু বেরিয়েছে, শুধু ডায়েরি থেকে নয়। যেমন বিজয়বাবু বলেছেন যে সেদিন যে উনি ঘাড়ে ধাক্কা খেয়েছিলেন তখন একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করেছিলেন। আমার মতে সেটা আংটি ছাড়া আর কিছুই হতে পারে না। তবে তাতেও যে খুব সুবিধে হচ্ছে তা নয়, কারণ আংটি এখানে 3 জন পরেন, সুশান্ত বাবু, মিস্টার সরকার আর প্রয়াগ। আর যদি দলের বাইরে কেউ থাকে তাহলে তো চমৎকার, তাহলে আমাদের কোনো তদন্তে কাজে দেবে না। কিন্তু সেরকম দল কি বেশি ছিল?
জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। তা ছিল না ঠিকই, আমার তো একটি মনে পড়ছে না। একটি ছিল, পাঞ্জাবি দল। তবে তাদের ৫ জনের মধ্যে ৩ জনই ছিল ঘোড়ার পিঠে। আশা করি আর কোনো গোলমাল হবে না। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। ভূস্বর্গে এসে এসব ঝামেলা ভালো লাগে না, বিশেষ করে যখন বুদ্ধি খাটাবার কোনো স্কোপ পাওয়া যাচ্ছে না। পাহালগাম যাবার আগে আমরা শ্রীনগরে আরেকদিন ছিলাম। তার মধ্যে ফেলুদা মিস্টার মল্লিকের বাকি ডায়েরিগুলো পড়া শেষ করে ফেলল। কি বুঝলেন? জিজ্ঞেস করলেন জটায়ু। ফেলুদা বলল, অন্তত ৬টা প্রাণদণ্ড সম্পর্কে উনি নিশ্চিত যে সেগুলো অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং সেগুলোতে তিনি ভুল করেছেন। এই ৬টা কেসেই কারাদণ্ড দেওয়া উচিত ছিল। একটা বিশেষ কেস, যেখানে আবার আসামি হচ্ছেন কাশ্মীরি, নাম সপ্রু, সেখানে ফাঁসির হুকুম দেওয়ার পরে মল্লিকের খুব অনুশোচনা হয়। তারপরেই অবশ্য ওর অ্যানজাইনার পেইন আরম্ভ হয় এবং উনি কিছুদিনের মধ্যে রিটায়ার করেন। পাহালগাম শ্রীনগর থেকে ৬০ মাইল, লিদর উপত্যকায় ছোট্ট শহর। এক পাশ দিয়ে খরস্রোতা লিদর নদী বয়ে গেছে। তাতে সাহেবরা ট্রাউট মাছ ধরে। শহরের উত্তর পূর্ব দিকে বরফের পাহাড় দেখা যায়। আগে এখানে হোটেল টোটেল ছিল না, এখন অনেক হয়েছে। তবে এখনো ইচ্ছে করলে তাঁবু ভাড়া নিয়ে নদীর ধারে থাকা যায়। আমরা সেভাবে থাকবো বলে ঠিক করলাম। ৪টে ট্যাক্সি করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। চমৎকার পাহাড়ি রাস্তা দিয়ে ১২টার মধ্যে আমরা পাহালগাম পৌঁছে গেলাম। শহরটা এক পেশে। নদীর পশ্চিম দিকে শুধু পাহাড়, বাড়িঘর দর কিছুই নেই। আর পূব দিকে পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট নিয়ে একদম ছবির মতো শহর। আমাদের তাঁবুর জন্য আগেই বলা ছিল, গিয়ে দেখি যে তাঁবু খাটাবার তোড়জোড় শুরু হয়ে গেছে। এ তাঁবু স্পেশাল ধরনের মজবুত তাঁবু। এতে ডাইনিং রুম, বেডরুম, অ্যাটাচ বাথরুম সবই আছে, সঙ্গে কিচেনও রয়েছে। আমাদের একটা তাঁবু আর মল্লিকদের দুটো। সামনে ২০ হাতের মধ্যে দিয়ে তোড়ে বয়ে চলেছে লিদর নদী। তার একটানা শব্দ কখনো থামে না। লালমোহন বাবু হলিউডের ছবির কথা চলে গেলেন। বললেন, মশাই, একমাত্র ওয়েস্টার্ন ছবিতেই এরকম আউটডোর লাইফ দেখেছি। আমাদের আবার কোনোদিন এরকম ভাবে থাকতে হবে ভাবতেও পারিনি। দুপুরে তাঁবুতে লাঞ্চ খেয়ে সবে বাইরে বেরিয়েছি, এমন সময় দেখি সুশান্ত সোম আমাদের তাঁবুর দিকে আসছেন। লাঞ্চ শেষ? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। হ্যাঁ, বলল ফেলুদা। এখান থেকে ৮ মাইল দূরে চন্দনওয়ারি বলে একটা জায়গা আছে, জানেন তো? যেখানে একটা বরফের ব্রিজ আছে, যেটা সারা বছর থাকে। হ্যাঁ। সেটা দেখতে যাবার মতলব করছেন নাকি? গেলে সবাই একসঙ্গে গেলে তো ভালো হয়। তবে আজই সবে এলাম, আজ ভাবছিলাম পাহালগামটাই ঘুরে দেখব। চন্দনওয়ারি কাল গেলে হয় না? আমাদেরও সেই আইডিয়া, আমি শুধু আপনাদের ইনভাইট করতে এলাম। ফেলুদা বলল, অবশ্যই একসঙ্গে যাব। আমাকে ছাড়া বোধহয় আপনাদের আর চলবে না। এর মধ্যে যা একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল, এটাকে তো অ্যাটেম্পটেড মার্ডার ছাড়া আর কিছুই বলা যায় না। বিজয়বাবুর খুব ভাগ্য ভালো যে উনি বেঁচে গেলেন। তাহলে কাল ২টো নাগাদ যাওয়া যাক। এখান থেকে ৮ মাইল ঘোড়া করে যেতে হয়, লাঞ্চ করে বেরিয়ে পড়া যাবে। প্রয়াগ, প্রয়াগ, মিস্টার মল্লিক ডাকতে ডাকতে তাঁবু থেকে বেরিয়ে এসেছেন। তার চোখে ভ্রুকুটি। এদিকে প্রয়াগ সামনে নদীর ধারে হাত মুখ ধুচ্ছে। বোধহয় নদীর শব্দের জন্য শুনতে পাচ্ছে না, বলল ফেলুদা। না, বললেন মিস্টার মল্লিক, ও এমনিতেই কানে একটু খাটো, ৩ বার না ডাকলে উত্তর দেয় না। প্রয়াগ এবার ডাক শুনে মনিবের কাছে দৌড়ে গেল। যা, আমার লাঠিটা নিয়ে আসো। জি হুজুর, বলে প্রয়াগ তাঁবুর ভেতরে চলে গেল। কিছুক্ষণ থেকেই দেখছিলাম ফেলুদা প্রয়াগকে একদৃষ্টে লক্ষ্য করছে। কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। ইতিমধ্যে অন্য তাঁবুটা থেকে বিজয়বাবু আর মিস্টার সরকারও বেরিয়ে এসেছেন। সরকার এদের সঙ্গ ছাড়েননি, মনে হয় পুরো ট্যুরটাই এদের সঙ্গে ঘুরবেন। আমরা কাল চন্দনওয়ারি যাচ্ছি, বললেন সুশান্ত বাবু।
সকলে প্রস্তাবে সায় দিল। ফেলুদা বলল, তোরা দুজনে ডেক চেয়ার নিয়ে নদীর ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ কর, আমি একটু পাহাড়ি পথে ঘুরে আসি, মাথাটা একটু পরিষ্কার করা দরকার। কতক্ষণের জন্য যাবে? আমি জিজ্ঞেস করলাম। এই ঘন্টাখানেক, বলল ফেলুদা। সঙ্গে আপনার বিশ্বস্ত অস্ত্রটি আছে তো? তা আছে। ফেলুদা চলে গেল। লালমোহন বাবুর মাথায় একটা নতুন গল্পের প্লট এসেছে, সেটা আমাকে শুনিয়ে পরখ করে দেখে নিলেন। আমি আবার কিছু ইমপ্রুভমেন্ট সাজেস্ট করলাম। এই করতে করতে প্রায় ঘন্টা দেড়েক বেরিয়ে গেল। নদীর ধারে বসে থাকলে বোরিং লাগে না, তাই সময়টা বেশ কেটে যাচ্ছিল। এমন সময় লালমোহন বাবু বললেন, 2 ঘন্টা হতে চললো, তবু তোমার দাদা এলেন না। সত্যি তো, এটা আমার খেয়ালই হয়নি। কি করা যায় বলো তো? ফেলুদার সঙ্গে থেকে আমার অভ্যেস হয়ে গেছে মুহূর্তে ডিসিশন নেবার। আমি উঠে পড়লাম। চলো ওকে খুঁজতে বেরোই, চলো। ফেলুদা কোন রাস্তা ধরেছে সেটা আমরা জানতাম। আমরা দুজনে সেই পাহাড়ি পথে চড়াই ধরে রওনা দিলাম। পাইন বনের মধ্য দিয়ে পথ, পরিবেশ বেশ চমৎকার, কিন্তু আমাদের সেসব উপভোগ করবার মতো মনের অবস্থা নেই। ফেলুদা বলেছিল 1 ঘন্টায় ফিরবে, এ বিষয়ে ওর কথা নড়চড় হয় না। কিছু একটা গন্ডগোল নিশ্চয় হয়েছে। 8 ঘন্টা হাঁটার পরে যা খুঁজছিলাম তা পেয়ে গেলাম। একটা ঝোপের ধারে মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে আছে ফেলুদা। আমার গলা মুহূর্তেই শুকিয়ে গেল। লালমোহন বাবু পাশ ধরে বললেন, বেঁচে আছেন, কোনো চিন্তা নেই। ফেলুদাও নড়ে চড়ে উঠল। তারপরেই উঠে বসে মাথার পেছনে হাতটা দিয়ে মুখটা বিকৃতি করে বলল, এবার মিস করেনি রে, একেবারে মোক্ষম ভাবে লক্ষ্যভেদ। উঠতে পারবে? নিশ্চয়ই, ব্যথা তো মাথায়। ফেলুদা উঠে পড়ে আমাদের দুজনের কাঁধে ভর করে কয়েক পা হেঁটে বলল, ঠিক আছে, হাঁটতে পারবো। কিন্তু কাউকে কি দেখতে পেলেন? তাহলে তো তদন্ত ফুরিয়ে যেত। সে লোক অত কাঁচা নয়। কটা দিন যাক, আর একটু মাথা না খাটালে চলছে না। রাত্রিরে মিস্টার মল্লিকের তাঁবুতে আবার প্ল্যান সেট হলো। বলা হয়নি, এর মধ্যে শ্রীনগরে আরেকদিন প্ল্যান সেট হয়েছিল, যাতে আমরাও উপস্থিত ছিলাম। শ্বাসমল বলে এক মৃত্যুদণ্ডে দণ্ডিত আত্মা এসে বলল যে সে সত্যি খুন করেছিল। আজকের প্ল্যান সেটে ফেলুদা ডায়েরি পড়ে যার কথা বলেছিল, সেই কাশ্মীরি মিস্টার মনোহর সপুর আত্মা নামানো হলো। আশ্চর্য মিডিয়াম ডক্টর মজুমদার, 10 মিনিটের মধ্যে আত্মা চলে আসে। সপুর আত্মা প্রশ্ন করল, আমাকে কেন ডেকেছ? মিস্টার মল্লিক বললেন, তোমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলাম আমি, যে খুনের মামলার আমি ছিলাম জজ। সেটা আমি জানি। আমার বিশ্বাস হয়েছিল খুনটা তুমি করোনি। খুন করেছিল হরিদাস ভগত। পুলিশ ভুল তদন্ত করেছিল, কিন্তু এখন আর তাতে কিছু এসে যায় না। কিন্তু আমি যে সেই 78 থেকে দুশ্চিন্তায় ভুগছি। তুমি কি আমার কাছে ক্ষমা চাও? হ্যাঁ। বেশ, বললাম তোমাকে ক্ষমা, কিন্তু আমার যেসব আত্মীয় বন্ধু জীবিত আছে তারা তোমায় ক্ষমা করেনি বা করবে না। তাতে কিছু যায় আসে না, আমি তোমার ক্ষমা চাই। বেশ, ক্ষমা করলাম, আমি আসি। প্ল্যান সেট শেষ হলো। মিস্টার মল্লিক আবার স্বস্তি নিঃশ্বাস পেলেন। আমরা নিজেদের তাঁবুতে ফিরে এলাম। বালিশে মাথা রাখা 10 মিনিটের মধ্যেই ঘুম এসে গেল। 7 সকালে কান ধরে ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি ফেলুদা। তার মুখের ভাব দেখে বুঝলাম কোন একটা গুরুতর ব্যাপার ঘটেছে। মিস্টার মল্লিক খুন হয়েছেন। এটা শুনে আমি চিৎকার করে উঠলাম। এবার আমার চিৎকারে লালমোহন বাবুর ঘুম ভেঙে গেল। কাল মাঝরাত্রিরে, বলল ফেলুদা, বুকে ছুরি মেরেছে। শুধু তাই না, খুনটাকে আরো পাকা করার জন্য মাথায় একটা ভারী কিছু দিয়ে মেরেছে। সব মিলে বিশ্রী ব্যাপার। এক লাফে বিছানা ছেড়ে উঠে পড়লাম। লালমোহন বাবু উঠলেন। গায়ে দুটো গরম কাপড় চাপিয়ে দুজনে তাঁবুর বাইরে চলে এলাম।
ফেলুদা আমাদের খবরটা দিয়েই আবার বেরিয়ে গেল। মিস্টার মল্লিক খুন। ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছিল না। মনের মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। বাইরে দেখি সকলেই প্রায় তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে। সকলেরই মুখ কালো। কথাবার্তায় বুঝলাম বিজয়বাবু পুলিশকে খবর দিতে গেছেন। এখান থেকে শহর বেশি দূরে নয়, তাই পুলিশ আসতে বেশি সময় লাগা উচিত না। ডক্টর মজুমদারি সকালে উঠে প্রথমে ব্যাপারটা দেখেন। বিছানার চাদর রক্তাক্ত। সেটা ছুরির আঘাতের ফলে, কারণ মাথায় বিশেষ রক্তপাত হয়নি। অস্ত্রটা অবশ্য পাওয়া যায়নি। মনে মনে বললাম, এমন চমৎকার লিদন নদী থাকতে অস্ত্র ফেলার জায়গার অভাব কোথায়। নদী এখন সে ছুরিকে ভাসিয়ে ভাসিয়ে কোথায় নিয়ে গেছে কে জানে। তবে শুধু যে খুন তা নয়, তার সঙ্গে চুরিও আছে। মিস্টার মল্লিকের ডান হাতের অনামিকায় একটা বহুমূল্য হীরের আংটি ছিল, তার এক গুজরাটি মক্কেলে দেওয়া। উনি সেটিও খুলে নিয়ে গেছে। ফেলুদা ডক্টর মজুমদারকে প্রশ্ন করছিল, কাল রাত্রে ভদ্রলোক শুয়েছেন কখন? আমাদের অনেক আগে। উনি 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়তেন। আপনি তো ডাক্তার, দেখে বুঝতে পারছেন না কখন খুনটা হয়েছে? মনে হয় রাত 2-2:30 নাগাদ, তবে সেটা পুলিশের ডাক্তার এলে আরো সঠিকভাবে বলতে পারবে। রাত্রে কোনো শব্দ টব্দ শুনেননি? ঘুমের কোনো ব্যাঘাতও হয়নি? হুম, আমার সচরাচর এক ঘুমে রাত কাভার হয়ে যায়। আমি একটু তাড়াতাড়ি উঠি। 6:30টায় উঠে দেখি এই কাণ্ড। আমার আগে প্রয়াগ উঠেছিল, কিন্তু ও এই দুর্ঘটনাটা লক্ষ্য করেনি। ও উঠে তাঁবুর বাইরে চলে গিয়েছিল। কে খুন করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? একেবারেই না। একটা পুলিশের জিপ এসে তাঁবুর কাছে থামলো। বিজয়বাবু নামলেন, তার পেছনে একজন ইন্সপেক্টর। বিজয়বাবুর নির্দেশ অনুযায়ী ইন্সপেক্টরটি এগিয়ে গেলেন মিস্টার মল্লিকের তাঁবুর দিকে। আমার নাম ইন্সপেক্টর সিং, বললেন ভদ্রলোক। আমি এই কেসটা চার্জ দিচ্ছি। হোয়ার ইজ দ্য ডেড বডি? বিজয়বাবু মিস্টার সিংকে নিয়ে তাঁবুর ভিতরে ঢুকলেন। আমরা বাইরে রয়ে গেলাম। ইন্সপেক্টরের পিছন পিছন কয়েকজন কনস্টেবল, ফটোগ্রাফার ইত্যাদি এসব ব্যাপারে যেমন হয়ে থাকে ঠিক তেমনি ভাবে কাজ শুরু করে দিল। এই জিনিস অনেকবার দেখেছি, তাই কৌতূহল মিটে গেছে। আর মিস্টার মল্লিকের মৃতদেহ দেখবার কোনো ইচ্ছা আমার ছিল না। খালি মনে হচ্ছিল, কি আশ্চর্য, এই মল্লিক কতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর হয়তো কিছুদিনের মধ্যেই তার হত্যাকারীরও মৃত্যুদণ্ড হবে। ফেলুদা একা এক পাশে দাঁড়িয়ে আছে দেখে লালমোহন বাবু তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো? ফেলুদা বলল, আমার মনের ভিতরে জ্বরটা আরো বেশ ভালো করে পাকিয়ে গেল। এই তো ব্যাপার। এখন পুলিশ যদি কিছু করতে পারে। আপনি নিজে কি হাল ছেড়ে দিলেন? তা কি হয়? আমি তো প্রথম থেকে সবগুলো ঘটনায় দেখছি। পুলিশ তো আর তা দেখেনি। অবশ্য ঘটনাগুলোর পরস্পরের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। আমাকে যে পাথর ছুঁড়ে মেরেছিল আর বিজয়বাবুকে যে ঘাড় ধাক্কা দিয়ে ফেলেছিল, দুজনে কি এক লোক? আর সেই লোকে কি খুনটা করেছে? হীরের আংটি চুরি যদি মোটিভ হয়ে থাকে, তাহলে হয়তো বাইরের থেকে খুনটা করে থাকতে পারে। কিন্তু আমার... ফেলুদা চুপ করে গেল। তারপর কিছুক্ষণ পরে বলল, ডাকাতির আইডিয়াটাকে অবশ্য উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমার বিশ্বাস আমাদের চেনা লোকই কুকীর্তিটা করেছে। চেনা লোক বলতে মিস্টার মল্লিকের সঙ্গে যারা এসেছেন, ইনক্লুডিং মিস্টার সরকার, কারণ তার ডান হাতের আঙ্গুলে এস লেখা আংটিটার কথা ভুললে চলবে না। ইন্সপেক্টর সিং তাঁবু থেকে বাইরে বেরোলেন। ভদ্রলোক 3টে তাঁবুর দিকে দেখিয়ে বললেন, এই সবগুলোই কি একই পার্টির তাঁবু? বিজয়বাবু বললেন, না, এই দুটো আমাদের, আর ওইটা মিস্টার মিত্তিরদের। মিস্টার মিত্তির? হি ইজ এ ওয়েল নন প্রাইভেট ইনভেস্টিগেটর ফ্রম কলকাতা। মিস্টার সিং ভ্রু কুঞ্চিত করে ফেলুদার দিকে এগিয়ে গেলেন। তারপর প্রশ্ন করলেন, আপনি কি রাজগড়ের খুনের কেসটা সলভ করেছিলেন? আগে হ্যাঁ। মিস্টার সিং হাত বাড়ালেন করমর্দনের জন্য।
ইন্সপেক্টর বাজপাই ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তার কাছে আপনার খুব প্রশংসা শুনেছি। আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম। ফেলুদা বলল, আমি কিন্তু এখানে ঘটনাচক্রে এসে পড়েছি, কোনো কেসে সলভ করতে নয়। আপনি আপনাদের কাজ চালিয়ে যান। আমি তো চালিয়ে যাবই আমার কাজ, কিন্তু আপনি এবার চুপচাপ বসে থাকবেন কেন? বিশেষ করে এই ফ্যামিলির সঙ্গে যখন আপনার আলাপ রয়েছে। খুনটা তো বাইরের ব্যাপার বলে মনে হচ্ছে। ছুরি যে বসিয়েছে সে তো লেফট হ্যান্ডেড, এখানে তো সবাই দেখছি রাইট হ্যান্ডেড। যাই হোক, ইউ আর ফ্রি টু ক্যারি অন ইউর ওন ইনভেস্টিগেশন। অনেক ধন্যবাদ। আসলে আমার উপরও একটা অ্যাটেম্প্ট হয়েছিল, কাজে আমি ব্যাপারটাকে খুব ঠান্ডা মাথায় নিতে পারছি না। ভালো কথা। মিস্টার সিং বিজয়বাবুর দিকে ফিরলেন। ডেড বডির কি হবে? ওটাকে আপনি কলকাতায় নিয়ে যেতে চান? তার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি ছাড়া তো বাবার আর কেউ নেই। মা মারা গেছেন, দাদা বিলেতে ছিলেন, দাদাও মারা গেছেন। ভেরি ওয়েল, তাহলে এখানে সৎকার হোক। তবে বুঝতেই পারছেন আপনাদের এখনো কিছুদিন পাহালগামে থাকতে হবে, অন্তত যতদিন না কেসটা সুরাহা হচ্ছে ততদিন। কারণ ইউ আর অল আন্ডার সাসপিশন। আমি একে একে প্রত্যেককেই জেরা করতে চাই। আর পুলিশ ঘন্টা ৩ ধরে জেরা চালালো। জেরা শুরু করার আগে মিস্টার সিং ফেলুদাকে ২-১টা প্রশ্ন করে নিলেন। আপনি কাল রাত্রে কোনো সন্দেহজনক শব্দ পাননি? না, তাছাড়া এখানে নদীর শব্দে অন্য শব্দ চাপা পড়ে যায়। জানি, সেটা ক্রিমিনালের পক্ষে একটা অ্যাডভান্টেজ। ভালো কথা। আপনার বন্ধুর সঙ্গে তো আলাপ হয়নি। ইনি মিস্টার গাঙ্গুলি, হি ইজ এ রাইটার। এরপর আমরা ৩ জনে শহরের দিকে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে চা আর অমলেট খেলাম। সকালে গোলমালে আর ব্রেকফাস্ট হয়নি। খেতে খেতে লালমোহনবাবু বললেন, সবচেয়ে আশ্চর্য দেখছি যে প্রথমে ছেলেকে খুন করতে চেষ্টা করে না পেরে শেষে বাবাকে খুন করলো। ফেলুদা বলল, সেটা যে একই লোক করেছে তার কি গ্যারান্টি? একজনের ছেলের উপর আক্রোশ থাকতে পারে, আরেকজনের বাপের উপর। নট ভেরি সারপ্রাইজিং। আমার কিন্তু একটি লোক সম্বন্ধে কিরকম সন্দেহ হয়। কে? ডক্টর মজুমদার। এদিকে ডাক্তার, তার উপর আবার আত্মা নামাচ্ছে। কম্বিনেশনটা অদ্ভুত লাগছে। খুন করার সুযোগ অবশ্য ডাক্তারেরই বেশি ছিল, কারণ পাশের খাটে ঘুমাচ্ছেন। কিন্তু মোটিভ কি? হীরের আংটি যদি নেওয়া উদ্দেশ্য হয় তাহলে বলতে হয় ডাক্তারের খুবই আর্থিক দুরবস্থা, কিন্তু সেরকম তো কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আর বিজয়বাবু? বিজয়বাবু অবশ্য তার বাপের মৃত্যুতে খুবই লাভবান হবেন। অবশ্য মিস্টার মল্লিক যদি উইল করে থাকেন এবং সে উইল থেকে যদি ছেলেকে বাদ দিয়ে থাকেন, তাহলে বিজয়বাবুর কোনো লাভই নেই। তা না হলে বিজয়বাবু মোটা টাকা পাবেন, কারণ মিস্টার মল্লিক নিঃসন্দেহে ধনী ব্যক্তি ছিলেন। কিন্তু বিজয়বাবু তো তার অফিস থেকে রোজগার করছেনই। তার হঠাৎ এতটা টাকার দরকার পড়বে কেন যে সে খুন করবে? খুন করা তো চারটিখানি কথা নয়। দ্যাট ইজ ট্রু। সুশান্ত সোম সম্বন্ধে কি মনে হয় আপনার? কাজের ছেলে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আর বেশ কোয়ালিফাইড। মিস্টার মল্লিক সুশান্ত বাবুর উপর সম্পূর্ণ নির্ভর করতেন, আর সুশান্ত বাবুর কোনো খুনের মোটিভ খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, মিস্টার মল্লিকের উপর কি কেউ প্রতিশোধ নিয়ে থাকতে পারে? তা তো পারে। আমি তো সেই কথাটাই বারবার ভাবছি। কতজনের প্রাণ নিয়েছেন লোকটা, ভেবে দেখুন। কিন্তু বিজয়বাবুর বেলা তো প্রতিশোধ খাটে না। তা তো খাটেই না, আর সেই ব্যাপারেই বারবার ধাক্কা খেতে হচ্ছে। দুপুরবেলা লাঞ্চের পর ফেলুদা বলল, একটু শহরের দিকে ঘুরে আসবে। একটু না হাঁটলে নাকি ওর মাথা খোলে না। শহর হোক আর যাই হোক, সঙ্গে আপনার অস্ত্রই রাখবেন, বলল লালমোহন বাবু। আমরা দুজন নদীর ধারে গিয়ে বসলাম। সুশান্ত বাবু তাঁবু থেকে বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। বিনা মেঘে বজ্রপাত, বললেন ভদ্রলোক। আমরাও সায় দিলাম। সত্যি এমন যে হবে তা ভাবতেও পারিনি। ইন্সপেক্টর কি বললেন? জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। সুশান্ত বাবু বললেন, যদ্দূর মনে হলো ডাকাতের সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না।
আংটিটার বিস্তর দাম ছিল, মাঝখানে হিরে বসানো, তাকে গোল করে পান্না দিয়ে ঘেরা। আর এখানে যে ডাকাতির কেস একেবারে হয় না তা নয়, যত ট্যুরিস্ট বাড়ছে তত এসবও নাকি বাড়ছে। বছর ৩০ আগে পাহালগাম অনেক নিরাপদ জায়গা ছিল। আপনারা কি তাঁবুতে বন্দী? আমি জিজ্ঞেস করলাম। না, বললেন সুশান্ত বাবু। তবে পাহালগাম ছেড়ে কোথাও যাওয়া চলবে না। মৃতদেহের সৎকার হবে কখন? বিকেলের মধ্যেই। বিকেলে জানতে পারলাম যে মল্লিকরা ব্রাহ্মণ ছিলেন, তাই বিজয়বাবুকে আর অসহ্য পালন করতে হবে না। ফেলুদা ৫টার মধ্যে ফিরে এলো। ও যতক্ষণ না ফিরছিল ততক্ষণ আমাদের অস্বস্তি লাগছিল। কিন্তু ও বলল, যারা ওর পিছনে লাগতে পারত তারা সকলেই এখন পুলিশের নজরে রয়েছে, তাই চিন্তা নেই। কিন্তু এ যে ঘুরে এলেন, এর কোনো ফল পেলেন? পেয়েছি বই কি, বলল ফেলুদা। তবে এখানে বসে থেকে সব ব্যাপারটা নিষ্পত্তি হবে না। আমাকে একবার শ্রীনগরে যেতে হবে। কবে যাবেন? কালই সকালে। আর আমার ২ দিন আন্দাজ লাগবে। সে ২ দিন আপনারা এখানে থাকবেন। চেঞ্জের পক্ষে এর চেয়ে ভালো জায়গা তো আর হয় না। কিছু আলো দেখতে পেলেন? তা পেয়েছি। সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখনো কিছুটা অন্ধকার রয়ে গেছে। সেজন্যই তো শ্রীনগরে যাওয়া দরকার। তবে যাবার আগে আমার দিক থেকেও কয়েকজনকে একটু জেরাগত করা দরকার। নিচু স্তর থেকে উপরে উঠাই ভালো। আগে প্রয়াগকে কয়েকটা প্রশ্ন আছে। সুশান্ত বাবুকে দিয়ে খবর পাঠাতেই প্রয়াগ তার তাঁবু থেকে বেরিয়ে এলো। বসো এখানে, বলল ফেলুদা। প্রয়াগ এখন আমাদের তাঁবুতে। শোনো প্রয়াগ, বলল ফেলুদা, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি তার ঠিক ঠিক জবাব দেবে। বুঝিয়ে বাবু। কথাবার্তা হিন্দিতে চলল, আমি বাংলায় লিখছি। তুমি মল্লিক সাহেবের বাড়িতে কবে থেকে আছো? ৫ বছর হয়েছে। তার আগে কোথায় ছিলে? জেকব সাহেবের বাড়িতে বেয়ারার কাজ করতাম, পার্ক স্ট্রিটে। মল্লিক সাহেব তোমাকে কি করে পেলেন? আমি জেকব সাহেবের কাছ থেকে চিঠি নিয়ে মল্লিক সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। জেকব সাহেব বিলেতে চলে যাচ্ছিলেন, তাই আর আমাকে দরকার লাগছিল না। মল্লিক সাহেব জেকব সাহেবকে চিনতেন? ওরা দুজনে এক ক্লাবের মেম্বার ছিলেন। তোমার পুরো নাম কি? প্রয়াগ মিশির। তোমার সংসার নেই? বউ মারা গেছে, মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে। কাল রাত্রে তুমি কোনো রকম শব্দ পাওনি যার জন্য তোমার ঘুম ভাঙে যেতে পারে? না বাবু। বাবুকে কে খুন করতে পারে তাই নিয়ে তোমার কোনো ধারণা আছে? না বাবু, এরকম হবে আমি কল্পনাই করতে পারিনি। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। এবার ফেলুদা সুশান্ত বাবুকে বলল ডক্টর মজুমদারকে খবর দিতে। ডক্টর মজুমদার এলেন আমাদের তাঁবুতে। ফেলুদা বলল, আমি আপনাকে ২-১টা প্রশ্ন করতে চাই। করুন। মিস্টার মল্লিক যেভাবে প্ল্যান সেট করেছিলেন সেটা কি ডাক্তার হিসেবে আপনার কাছে খুব স্বাভাবিক বলে মনে হয়? ডক্টর মজুমদার মাথা নাড়লেন। না, আমি ওকে অনেকবার বলেছি যে এসব পুরনো ব্যাপার নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো। আর জজ যদি এক-আধটা ভুল ভার্ডিক্ট দিয়ে থাকে তাতে বা কি এসে গেল? ভুল তো সকলেরই হতে পারে। আপনার নিজের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেটা কবে থেকে প্রকাশ পেল? তা অনেক দিন, ২৫ বছর তো বটেই। ওকে কে খুন করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? একেবারে নেই। ওর ছেলে সম্বন্ধে আপনার কি ধারণা? ছেলে এককালে ড্রাগসের প্রভাবে খুব গোলমালের মধ্যে পড়েছিল। আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি। কিন্তু সেই সাধুর প্রভাবে হোক আর অন্য কোনো কারণেই হোক, ও একেবারে স্বাভাবিক হয়ে গেছে। জুয়ার প্রতি ওর আসক্তি রয়েছে না? সেটা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি ওরও সে একেবারেই বঞ্চিত। ও কোন অফিসে কাজ করে? চ্যাটার্জি অ্যান্ড কং, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। কোথায় অফিস? গণেশ অ্যাভিনিউ, ১০ নম্বর। ঠিক আছে, আপনি যেতে পারেন। ডক্টর মজুমদার চলে গেলেন। সুশান্ত বাবুকে জিজ্ঞাসা দৃষ্টি দিলেন ফেলুদার দিকে। এবার মিস্টার সরকারের সঙ্গে একটু কথা বলবো। মিস্টার সরকার? সুশান্ত বাবু যেন কথাটা বিশ্বাস করতে পারলেন না। ফেলুদা বলল, হ্যাঁ। কেন আপনার অবাক লাগছে?
উনি তো ঠিক আমাদের দলের নন, একরকম বাইরের লোক। তার যে টাকার দরকার নেই সেটা আপনি কি করে জানলেন সুশান্ত বাবু? টাকার জন্য মানুষে খুন করে না? ঠিক আছে, আমি ডাকছি ওকে। মিস্টার সরকার এলেন। আসুন, বসুন, বলল ফেলুদা। কাশ্মীর এসেছিলাম বেড়াতে, আর কিসের থেকে কি হয়ে গেল দেখুন। কি করবেন বলুন, মানুষের কপালই ওই রকম। এখন বলুন, আমাকে কি জিজ্ঞেস করতে চান? আপনি কত বছর পর্যন্ত শ্রীনগর ছিলেন? বছর 12। তারপর কলকাতায় যান? হ্যাঁ। সেখানেই পড়াশোনা করেন? হ্যাঁ। আপনার বাবা কি কলকাতাতে হোটেল ম্যানেজারি করতেন? হ্যাঁ। কোন হোটেল? কলকাতা হোটেল। আপনি গ্র্যাজুয়েট? বিকম। এখন কি করেন? একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি। কোম্পানির নাম ইউনিভার্সাল ইন্স্যুরেন্স। অফিস কোথায়? 5 নম্বর পলক স্ট্রিট। আপনি জজ মিস্টার মল্লিকের কথা জানতেন? না, এখানে এসে আলাপ। বিজয়ের সঙ্গে অনেক ব্যাপারে মিলে গেল, তাই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। আপনি কি জুয়ার ভক্ত? আই লাইক গ্যাম্বলিং, তবে বিজয়ের মতো নয়। হঠাৎ কাশ্মীর আসার ইচ্ছে হলো কেন? ছেলেবেলার স্মৃতির সঙ্গে মিলিয়ে দেখতে। কদিনের জন্য এসেছেন? 10 দিন। তবে এখন কি হয় জানি না, এরকম ভাবে আটকে পড়বো কে জানতো। আপনার হাতের আংটিটা কিংবা দেখতে পারি? নিশ্চয়ই। সরকার তার আংটিটা খুলে ফেলুদার হাতে দিলেন। সোনার আংটি, উপরে একটা 6 কোনা পাতের উপর মিনি করে নীলের উপর সাদা দিয়ে এস লেখা। ফেলুদা ধন্যবাদ দিয়ে আংটিটা ফেরত দিয়ে দিল। ঠিক আছে, আপনার জেরা শেষ। থ্যাংক ইউ। 9। পরদিন সকালে ফেলুদা ব্রেকফাস্টের পর ট্যাক্সি নিয়ে শ্রীনগর চলে গেল। বলল, মনে হচ্ছে পরশু ফিরে আসতে পারবো, তবে 2-1 দিন দেরি হলে চিন্তা করিস না। 9টা নাগাদ পুলিশের জিপ এলো। ইন্সপেক্টর সিং নামলেন। অন্য তাঁবুতে কাজ শেষ করে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। হোয়ার ইজ মিস্টার হোমস? প্রশ্ন করলেন ভদ্রলোক। আমি বললাম, ফেরত একটু শ্রীনগরে গেছে। এই কেসের ব্যাপারে? হ্যাঁ। কিন্তু তার প্রয়োজন হচ্ছে কেন? এই কেস তো জলের মতো সোজা। কিরকম? বেড়াটাই হচ্ছে অপরাধী। তার সুযোগ ছিল, সে একই তাঁবুতে শুতো। তাছাড়া এসব লোকের লোভ হওয়াটা স্বাভাবিক। বেয়ারাগিরি করে আর কত রোজগার হয়? আপনি কি ওকে অ্যারেস্ট করেছেন? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। আপাতত থানায় নিয়ে যাচ্ছি জেরার জন্য। তাছাড়া ও যে লেফট হ্যান্ডেড তাও প্রমাণ হয়ে গেছে। ওকে ওর নাম লিখতে বলেছিলাম, ডান হাতে লিখতেই পারল না, কিন্তু বাঁ হাতে বেশ পারল। কিন্তু তা সত্ত্বেও অস্বীকার করছে। সুতরাং ওকে বেশ ভালো রকম জেরা করা দরকার। আংটিটাও তো পেতে হবে, বললেন জটায়ু। সেটাও জেরার জোরে বেরিয়ে যাবে। পুলিশের পক্ষে খুঁজে পাওয়া তো মুশকিল। এই পাহাড়ি পরিবেশে কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। ফেলুদা কি তাহলে বৃথাই গেল শ্রীনগর? কেসটা এতই সোজা? আমার কিন্তু তা বিশ্বাস হচ্ছিল না। অত সহজ হলে ফেলুদা অত কাঠখড় পোড়াতো না। আমি জানি ও কলকাতায় খোঁজ করবে। ওর লোক আছে যাদের বলে দিলে কয়েক ঘন্টার মধ্যে ওরা যে কোনো খবর জোগাড় করে দিতে পারে। কিন্তু তারপরে আবার মনে হয়ে যাচ্ছে বেয়ারা লেফট হ্যান্ডেড। কিন্তু এত সাহস হবে লোকটার? ও কি জানে না যে ওর উপরেই প্রথম সন্দেহ পড়বে? ইন্সপেক্টর সিং বিদায় নিয়ে প্রয়াগকে সঙ্গে করে চলে গেলেন। লোকটাকে দেখে আমার কষ্ট হলো, কারণ ও কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। পুলিশরা স্বীকারোক্তি আদায় করার জন্য কত কি যে করতে পারে সে আমার জানতে বাকি নেই। ফেলুদা ওই নিয়ে বহুবার আক্ষেপ করে বলেছে। ও বলে পুলিশরা কাজ জানে, ওরা কর্মঠ, কিন্তু দয়াময় বলে কিছু নেই ওদের মধ্যে। অবশ্য উপায়ও নেই, অনেক সময় জরুরি তথ্য সংগ্রহ করতে কড়া রাস্তা নিতে হয়। সেই কাজটা প্রাইভেট গোয়েন্দার চেয়ে পুলিশে অনেক বেশি ভালো পারে। সুশান্তবাবু এবার দেখি আমাদের দিকে আসছেন। বললেন, মিস্টার মিত্তির তো বোধ হয় শ্রীনগর গেছেন। আমি হ্যাঁ বলতে বললেন, আমরা কিছু না বলতেই উনি আমাদের জন্য এত করছেন, এটা খুব আশ্চর্য বলতে হবে। আসলে উনি এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। রহস্য জিনিসটা ওর কাছে অসহ্য।
যতক্ষণ না সেটার কিনারা করতে পারছেন ততক্ষণ ওর স্বস্তি নেই। লালমোহনবাবু বললেন, আপনি কি মিস্টার মল্লিকের জীবনী লিখতে আরম্ভ করে দিয়েছিলেন? তা একরকম দিয়েছিলাম বই কি, খানিকটা করে লিখছিলাম, আর উনি সেটা দেখে দিচ্ছিলেন। খুবই চিত্তাকর্ষক বই হতো বলে মনে হয়। এখন তো কাজটা বন্ধ হয়ে গেল। তা তো হলোই। আপনিও কি প্রয়াগকে সন্দেহ করেন? মোটেই করিনি। ওরা তো সাহস হবে বলে আমার মনেই হয়নি। কিন্তু পুলিশ যেভাবে চলছে। মিস্টার মিত্তির উপর আরেকটা অ্যাটেম্প্ট হয়ে গেছে, সেটা বোধহয় জানেন না। সে কি? হ্যাঁ, এবার মাথায় বাড়ি মেরেছিল পাথর-টাথর কিছু দিয়ে। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে। কিন্তু কেউ যে ওর উপস্থিতি পছন্দ করছে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তা উনি তো পুলিশ প্রোটেকশন নিতে পারেন। সেটা উনি মরে গেলেও নেবেন না। যদিও উনি পুলিশকে সাহায্য করতে সবসময় প্রস্তুত। আপনাদের তাস খেলা বন্ধ বোধ হয়? লালমোহন বাবু প্রশ্ন করলেন। মৃত্যুর ছায়া এখনো ঘনিয়েছে। এর মধ্যে কি ওসব চলে? তা বটে। ফেরতের জন্য প্রাণটা ছটফট করছে। অথচ দ্বিতীয় দিনেও এলো না। দিনটা আমরা সাইট সিইং এ কাটালাম। টুরিস্ট অফিস থেকে খবর নিয়ে ২.৫ মাইল দূরে শিকারগা লেক আর ১ মাইল দূরে একটা পুরনো শিব মন্দির দেখে এলাম। তাঁবুতে থাকার চেয়ে দূরে থাকায় ভালো বুঝতে পারছিলাম। কারণ তাঁবুকে ঘিরে এখনো খুনের গন্ধ। ভাবতে গেলেই বুক ধড়ফড় করে। তৃতীয় দিন সকাল ১০টায় ভাবছি কি করা যায়। এমন সময় ফিরোজার ট্যাক্সি এসে হাজির। আমরা দুজনে উদগ্রীব হয়ে ওর দিকে এগিয়ে গেলাম। ও হাত তুলে বলল, সবুরে মেওয়া ফলে। আপনার মাথা পরিষ্কার কিনা সেটা শুধু বলে দিন, বললেন লালমোহন বাবু। পরিষ্কার, তবে অনেক জট ছাড়াতে হয়েছে। এমন একটা কেস সচরাচর পাওয়া যায় না। রহস্য উদ্ঘাটনের টাইমটা কি? সেটা ইন্সপেক্টর সিং এর সঙ্গে কথা বলে ঠিক করতে হবে। উনি কিন্তু খুনি ধরে ফেলেছেন এর মধ্যেই। মানে? বেয়ারা প্রয়াগ। সর্বনাশ। তাহলে তো আর সময় নষ্ট করা চলে না। আমি চললাম থানায়। ফেলুদা আর এক মুহূর্ত অপেক্ষা না করে শহরের দিকে চলে গেল। ও যখন ফিরল তখন আমাদের লাঞ্চ খাওয়ার সময় হয়ে গিয়েছে। এসে বলল, আজ ৩টেয় মিটিং ওদের তাঁবুতে। আমার বুকটা কেঁপে উঠল। ফেলুদার রহস্যোদ্ঘাটন যে না দেখেছে সে কল্পনা করতে পারে না সেটা কত নাটকীয় হতে পারে। ৩টের ৫ মিনিট পরেই পুলিশের জিপ এসে গেল। ইন্সপেক্টর সিং ফেলুদার দিকে এগিয়ে এসে বললেন, আপনি কি বিশ্বাস করতে পারেন যে একজন পুলিশ ইন্সপেক্টর ক্রাইম স্টোরি ভক্ত হতে পারে? আপনি এসব বই পড়েন নাকি? ও ছাড়া আর কিছুই পড়ি না। বিশেষ করে প্রাইভেট ডিটেকটিভের গল্প হলে তো আর কথাই নেই। আজ আপনার রহস্যোদ্ঘাটনের ব্যাপারেও আমার পড়া অনেক গল্পের কথা মনে পড়ছে। অবশ্য আপনি যে কি বলতে চাচ্ছেন সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। সেটা তো অল্পক্ষণের মধ্যে জানতে পারবেন। তাঁবুতে সকলে জমায়েত। দুটো তাঁবু থেকে চেয়ার এনে সকলের বসবার জায়গা করা হয়েছে। বিজয় মল্লিক, মিস্টার সরকার, সুশান্ত সোম, ডক্টর মজুমদার এরা সব চেয়ারে বসেছেন। আর তাঁবুর এক কোণে দাঁড়িয়ে আছে বেয়ারা প্রয়াগ। এই শেষের লোকটির চেহারার মধ্যে একটা ক্লিষ্ট ভাব দেখে মনে হয় পুলিশ তাকে বেশ ভালোভাবে জেরা করেছে। ফেলুদা তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবার সকলের দিকে দেখে নিল। তারপর এক গ্লাস জল ফ্লাক্স থেকে ঢেলে নিয়ে খেয়ে তার কথা শুরু করল। মিস্টার মল্লিক আজ আমাদের মধ্যে নেই। আমি তাকে দিয়ে আমার কথা আরম্ভ করছি। সিদ্ধেশ্বর মল্লিক ৩০ বছর জর্জরিত করে তারপর কাজ থেকে অবসর গ্রহণ করেন। এই রিটায়ারমেন্টের কারণ ছিল অসুস্থতা। তাছাড়া হয়তো মিস্টার মল্লিক তার পেশায় কিছুটা বিশ্বাস হারিয়েছিলেন। প্রাণদণ্ড নিয়ে হয়তো তার মনে একটা সংশয় দেখা দিয়েছিল। আমি এই সিদ্ধান্তের সত্যতা অসত্যতার ভিতর দিয়ে যেতে চাইছি না। যা যা ঘটেছিল শুধু তাই বলছি। মিস্টার মল্লিক দৈনিক ডায়েরি লিখতেন। এই ডায়েরির একটা বিশেষত্ব ছিল। যেদিন তিনি কাউকে ফাঁসির আদেশ দিতেন সেদিন ডায়েরিতে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিটির নাম লিখে তার পাশে লাল কালিতে একটা ক্রস দিয়ে দিতেন। আর যেদিন এই দণ্ডের যথার্থতা সম্বন্ধে তার মনে একটা গভীর সন্দেহ দেখা দিত সেদিন ক্রসের পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতেন। আমি মিস্টার মল্লিকের ডায়েরিগুলো দেখেছি।
সব শুদ্ধ, ৬টি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তার মানে ৬টি প্রাণদণ্ডের সমীচীনতা সম্পর্কে তিনি সন্দিগ্ধ ছিলেন। এবার আমি আরেক দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মিস্টার মল্লিকের মনে দ্বন্দ্ব হচ্ছিল কি না হচ্ছিল সেটা সম্বন্ধে জনসাধারণ কিছুই জানতে পারত না। কিন্তু যারা প্রাণদণ্ডে দণ্ডিত হচ্ছে তাদের আত্মীয় স্বজনের প্রতিক্রিয়া নিয়ে কি মিস্টার মল্লিক কখনো ভেবেছিলেন? মনে তো হয় না, কারণ তার ডায়েরিতে এর কোনো উল্লেখই নেই। ছেলের মৃত্যুদণ্ডে বাপ মা কি ভাবছে, বাপের মৃত্যুদণ্ডে ছেলের বা ভাইয়ের বা স্ত্রীর বা অন্য আত্মীয় স্বজনের কি মনোভাব হতে পারে সেটা নিয়ে মিস্টার মল্লিক বোধহয় কখনো চিন্তাই করেননি। কিন্তু আমরা একটু ভেবে দেখলে বুঝতে পারবো যে এইসব প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই নিশ্চয়ই গভীর বেদনা অনুভব করছে। এটা উপলব্ধি করার পরে আমার মনে প্রশ্ন জাগে, এরকম প্রাণদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তির আত্মীয়ই কি প্রতিহিংসা চরিতার্থ করতে মিস্টার মল্লিককে হত্যা করে? যত ভাবি ততই মনে হয় এটা খুবই স্বাভাবিক, বিশেষ করে যেখানে দণ্ড সম্বন্ধে জজের মনেও সন্দেহ আছে সেখানে তো বটেই। এর পরের প্রশ্ন হচ্ছে, এই ঘরে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কি এমন ব্যক্তি কেউ আছেন? এখানে প্রথমে যাকে বাদ দেওয়া যায় তিনি হলেন ডক্টর মজুমদার, কারণ তিনি আজ ১৫ বছর হলো মল্লিকদের পারিবারিক চিকিৎসক। বাকি থাকেন আর ৪ জন: বিজয় মল্লিক, সুশান্ত সোম, মিস্টার সরকার আর বেয়ারা প্রয়াগ। এখানে বিজয় মল্লিককে এই বিশেষ তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে, কারণ তার কোনো আত্মীয়ের প্রাণদণ্ড হয়নি। সেই রকম সুশান্ত সোমকেও এই একই মর্মে বাদ দেওয়া যেতে পারে, কারণ তারও কোনো নিকটজনের প্রাণদণ্ডের কথা আমরা ডায়েরিতে পাচ্ছি না। বাকি রইলেন মিস্টার সরকার ও প্রয়াগ বেয়ারা। এখানে প্রয়াগকে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রয়াগ চুপ করে দাঁড়িয়ে রইল। ফেলুদা বলল, প্রয়াগ, সেদিন তুমি যখন নদীতে হাত ধুচ্ছিলে তখন আমি তোমাকে লক্ষ্য করছিলাম। তোমার ডান হাতে একটি ছোট্ট উল্কি আছে, ২টি ইংরেজি অক্ষর HR। এটার মানে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই। প্রয়াগ গলা খাঁকড়ে নিয়ে বলল, ওর কোনো মানে নেই বাবু, উল্কি করাবার ইচ্ছে হয়েছিল তাই করিয়েছিলাম। তুমি বলতে চাও এটা তোমার নাম আর পদবীর প্রথম অক্ষর নয়? নেহি বাবু, মেরা নাম হ্যাঁ প্রয়াগ মিস্ত্রি। আমি যদি বলি তোমার নাম প্রয়াগ নয়, কারণ প্রয়াগ বলে ডাকলে তুমি চট করে উত্তর দাও না, অথচ অন্য ব্যাপারে মোটেই তুমি কালা নও। আমার নাম প্রয়াগ মিশির বাবু। না, ফেলুদা চেঁচিয়ে উঠল। আমি জানতে চাই ওই আর অক্ষরটা কিসের আদ্যক্ষর, কি পদবী তোমার? আমি আর কি বলবো বাবু, সত্যি কথাটা বলবে। এখানে জীবন মরণ নিয়ে খেলা হচ্ছে, এখানে মিথ্যা চলবে না। তবে আপনিই বলুন। আমি বলছি, ওই আর হচ্ছে রাউত। এবার তোমার পুরো নামটা বলো। প্রয়াগ হঠাৎ জানি কেমন ভেঙে পড়ল, তারপর কান্নার মধ্যে বলল, ও আমার একমাত্র ছেলে ছিল বাবু, আরো খুনও করেনি। ওর মামলা এমন ভাবে সাজানো হয়েছিল যাতে ওকে খুনি বলে মনে হয়। আমার একমাত্র ছেলে, ফাঁসি হলো ওর। তাহলে তোমার পুরো নামটা কি দাঁড়াচ্ছে? হনুমান রাউত। কিন্তু আমি বাপুকে খুন করিনি, ওর আংটিও আমি নিইনি। সেটা কি আমি একবারও বলেছি? তাহলে বাবু আমাকে মাফ করে দিন। পুরোপুরি মাফ করা কি চলে? সত্যি কথা বলো তো। হনুমান রাউত কেমন যেন ফ্যালফ্যাল করে ফেলুদার দিকে চাইল। ফেলুদা বলল, তুমি খুন করনি, কিন্তু খুনের চেষ্টা করেছিলে। না বাবু, আলবাত। ফেলুদা গর্জিয়ে উঠল। তোমার নিজের ছেলের মৃত্যুর জন্য যিনি দায়ী, তুমি তার ছেলেকে মারতে চেয়েছিলে যাতে তিনিও তোমার মতো পুত্রশোক ভোগ করেন। হিলেনমার্গে যাবার পথে তুমি বিজয়বাবুর ঘাড়ে ধাক্কা মারোনি? ঠিক করে বলো তো। বাঁ হাতে তোমার আংটি রয়েছে, আর বাঁ হাত দিয়ে তুমি ডান হাতের কাজ করো, তাই না? কিন্তু উনি তো বেঁচে আছেন বাবু, উনি তো মরেননি। খুনের অভিপ্রায়ের শাস্তিও আছে হনুমান রাউত, সে শাস্তি তোমাকে ভোগ করতে হবে। দুজন কনস্টেবল এসে বেয়ারাকে ঘর থেকে নিয়ে গেল। ফেলুদা আরেক গ্লাস জল খেয়ে নিল, তারপর আবার শুরু করলো। এবারে আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। এটা আরো অনেক বড় প্রসঙ্গ। এখানে একজন ব্যক্তির প্রাণ নেওয়া হয়েছে, এ হলো হত্যা।
আর এর জন্য আমার মতে প্রাণদণ্ডই উচিত দণ্ড। সকলে একদৃষ্টে ফেলুদার দিকে চেয়ে আছে। তাঁবুতে পিন পড়লে তার শব্দ শোনা যেত, নিশ্চয় যদি না বাইরে লিদর নদীর স্রোতের অবিশ্রান্ত শব্দ থাকত। ফেলুদা বলল, আমি একজনকে এর আগেও কয়েকটা প্রশ্ন করেছি, এবার আরেকবার করতে চাই। মিস্টার সরকার? সরকার নড়ে চড়ে বসে বললেন, করুন। ফেলুদা বলল, আপনি কবে শ্রীনগর এলেন? আপনাদের সঙ্গে একই ফ্লাইটে এলাম। আচ্ছা, আপনার আঙ্গুলের আংটির এসটা কিসের আদ্যক্ষর? আমার পদবি অফকোর্স সরকার। কিন্তু মিস্টার সরকার, আমি ইন্ডিয়ান এয়ারলাইন্সে খোঁজ নিয়ে দেখেছি যে সেদিন যাত্রীর তালিকায় সরকার বলে কেউ ছিলেনই না। সেন ছিলেন, দুজন সেনগুপ্ত ছিলেন, একজন সিং ছিলেন, আর একজন শত্রু ছিলেন। বাট বাট হোয়াট মিস্টার সরকার? আপনার নাম বদলানোর দরকার হলো কেন জানতে পারি কি? মিস্টার সরকার চুপ। ফেলুদা বলল, আমি বলি, আমার ধারণা আপনি মনোহর শত্রুর ছেলে। আপনার চেহারার মধ্যে একটা পরিষ্কার কাশ্মীরি ছাপ রয়েছে। মিস্টার মল্লিক মনোহর শত্রুকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন। মিস্টার মল্লিককে প্লেনে দেখে আপনি নাম বদল করার সিদ্ধান্ত নেন, কারণ তখন থেকেই আপনার মনে প্রতিশোধের ইচ্ছা জাগে। আপনি ওই ফ্যামিলির সঙ্গে মিশে যান এবং সুযোগ খুঁজতে থাকেন টু স্ট্রাইক। সেই সুযোগ আসে পাহালগামে। কিন্তু দিস ক্রাইম ইজ কমিটেড বাই এ লেফট হ্যান্ডেড পারসন। আপনি ভুলবেন না মিস্টার শত্রু, আমি আপনাকে তাস বাড়তে দেখেছি। আর কেউ লক্ষ্য না করলেও আমি করেছি যে আপনি বাঁ হাতে তাস ডিল করেন। মিস্টার শত্রু হঠাৎ কেমন যেন খেপে উঠলেন। বেশ, ঠিক কথা, আমি ওকে ছুরিয়ে মেরেছি, কিন্তু তার জন্যে আমার একটু অনুশোচনা নেই। আমার যখন মাত্র 15 বছর বয়স, তখন উনি আমার বাবাকে ফাঁসি কাঠে ঝোলান। অ্যান্ড মাই ফাদার ওয়াজ নট গিলটি। কিন্তু শত্রু যেন হঠাৎ একটা নতুন কথা মনে পড়ল। আমি ওর আংটি তো নিইনি। আই অনলি কিলড হিম। না, বলল ফেলুদা, আপনি ওর আংটি নেননি, সেটা নিয়েছেন আরেকজন। ঘরে আবার সে অদ্ভুত নিস্তব্ধতা। ফেলুদার দৃষ্টি ঘুরে গেল। বিজয়বাবু, জুয়াতে আপনার অনেক লোকসান হয়েছে, তাই না? আমি কলকাতায় খবর নিয়েছি। আমার লোক আছে খবর দেবার, পুলিশও আমার বন্ধু আছে। আপনার বিস্তর দেনা হয়ে গেছে। বিজয়বাবু চুপ। ফেলুদা বলল, আর আপনার বোধহয় সন্দেহ হয়েছিল যে বাবা আপনাকে উইলে কিছু দিয়েছেন কিনা। সেই জন্য তাকে মেরে তার আংটিটি আপনি হাত করেছিলেন। মেরে মানে? মেরে মানে কোনো ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত মেরে। আপনার বাবাকে আসলে দুজন খুন করে। তার দ্বারা তিনি হত হয়েছিলেন সেটা বোঝা যায় বিছানায় রক্ত দেখে। ছুরির আঘাতই আগে পড়ে, তারপর আপনি মাথায় বাড়ি মেরে হাত থেকে আংটিটা খুলে নিয়ে যান। আপনি খুনি না চোর সেটা অবশ্য আইন বুঝবে, কিন্তু হাত করা বোধ হয় 3 জনের হাতেই পড়বে। মল্লিকদের তাঁবু থেকে নিজেদের তাঁবুতে ফিরে এসে লালমোহন বাবু বললেন, কিন্তু মশাই, আপনি একটা ব্যাপারে তো কোনো আলোকপাত করলেন না। আপনাকে দুবার মারার চেষ্টা করলো কে? সেই ব্যাপারে আলোকপাত করিনি, কারণ আমি নিজেই ব্যাপারটা সম্বন্ধে শিওর নই। 3 জন অপরাধীর একজন করেছে তাতে সন্দেহ নেই, এবং সুযোগের দিক দিয়ে বিচার করলে প্রয়াগের কথাই মনে হয়। শত্রু বা বিজয়বাবু দল থেকে বেরিয়ে এসে এটা করবেন বিশ্বাস করা কঠিন। যাই হোক, এর জন্য মূল রহস্য উদ্ঘাটনে কোনো এদিক ওদিক হচ্ছে না। ধরে নিন এটা ফেলু মিত্তিরের একটা অক্ষমতার পরিচয়। যাক, বাঁচা গেল। আপনার ভুল হতে পারে, এটা জানতে পারলে একটু ভরসা পাওয়া যায়। আপনি অযথা বিনয় করছেন। আমি কিন্তু বহু চেষ্টা করলেও আপনার মতো লিখতে পারতাম না। থ্যাঙ্কস ফর দ্য খোঁচা।